নমস্কার। বাংলা সাহিত্যের অফুরন্ত রত্নভাণ্ডার থেকে বাছাই করা কিছু গল্প আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম। বেঙ্গল ক্রনিকলার্সের তৃতীয় নিবেদন, সরলা বালা সরকারের লেখা ছোট গল্প একটি পাড়া গাঁয়ের মেয়ের প্রেম কাহিনী। গল্পটি আমরা নিয়েছি 2014 সালের আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আনন্দ সঙ্গী দ্বিতীয় খণ্ড ছোট গল্পের সংকলন থেকে। ব্রিটিশ ভারতের নদিয়া জেলার কাঁঠালপোতা গ্রামে 1875 সালে সরলা বালা দেবী জন্মগ্রহণ করেন। পিতা কিশোরীলাল কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন। স্বামী শরৎচন্দ্র সরকারের মৃত্যুর পর তিনি সাহিত্য চর্চা শুরু করেন। মাত্র 12 বছর বয়সে ভারতী পত্রিকায় তার প্রথম লেখা প্রকাশিত হয়। শুরু করছি আজকের ছোট গল্প, একটি পাড়া গাঁয়ের মেয়ের প্রেম কাহিনী। প্রেম না হলে কোনো কাহিনীই হয় না। স্বামীজির মতো মহাসাধুও বলে গিয়েছেন, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনের সত্য সার। তরঙ্গ আকুল ভবঘুরে এক তরী করে পারাপার। আর সেই তরণটি হল প্রেম। আবার বঙ্কিমবাবু লিখেছেন, বাল্য প্রণয়ে অভিসম্পাত আছে। তার চন্দ্রশেখর উপন্যাস সেই অভিসম্পাতেরই কাহিনী। কিন্তু সব জায়গায় কি এ কথা খাটে? অন্তত দজ্জাল মেয়ে অনির বেলায় তো খাটেনি। দজ্জালকে কে না ভয় করে, বাবা মা এমনকি পাঠশালার গুরুমশাই পর্যন্ত। তাই মেয়েকে রাখতে পারেননি অন্নপূর্ণার মা। অনু, অনামুখী, মুখপুরি, হারহাবাতি, পাড়াকুঁদুলি, শ্রীকৃষ্ণের যেমন সহস্র নাম, অন্নপূর্ণার সেই রকম সহস্র নাম না হলেও 100 নাম তো বটেই। কোনো নামেই অন্নপূর্ণার কোনো আপত্তি নেই। তাই শিশির যখন তাকে অনুভা বলে ডাকে, তখন সে যেমন হাসি মুখে উত্তর দেয়, মা যখন তাকে অনামুখী বলে তখনও সে সেইভাবেই উত্তর দেয়। সে জানে দুটো নামই তার জন্য ঠিক ঠিক নাম। তাই সে সহজভাবেই বুঝে নিয়েছে যার মুখে যে নামটা মানায়। শিশির আর অন্নপূর্ণা 4 বছরের ছোট বড়, কিন্তু তারা যেন পিঠোপিঠি ভাই বোন। এভাবেই কেটেছে তাদের ছেলেবেলা। দুজনেই জলের পোকা, সাঁতার দিতে পারলে আর কিচ্ছু চায় না। ডুব সাঁতার, চিত সাঁতার, দাঁড় সাঁতার, আরও কত রকম সাঁতারের রকম রকম কায়দা। দুজনেই গাছে উঠেছে পাল্লা দিয়ে, কে কত মগ ডালে উঠতে পারে। দুজনেই মারামারিতে ওস্তাদ। অন্নপূর্ণা খামচিয়ে দিয়েছে তো শিশির টেনেছে বিনুনি ধরে। আবার দুজনেই দুজনকে খোসামতো করেছে, আমসত্ত্ব চুরি করে এনে দিয়ে অথবা ডাসা ডাসা পেয়ারা পেরে দিয়ে। এভাবেই কেটেছে তাদের ছেলেবেলা। সেই শিশিরকে পড়াশোনার জন্য যশোর যেতেই হলো। মামার বাড়ি আছে যশোরে, মামা উকিল। শিশির মেধাবী ছেলে, গ্রামেই ছাত্রবৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে 3 টাকা করে। আর অন্নপূর্ণা, সেও হার মানবার মেয়ে নয়। পড়তে লাগলো 900 রুপেয়া নাটক, দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী, বঙ্কিমবাবুর দুর্গেশ নন্দিনী, রমেশ দত্তের মাধবী কঙ্কন। পড়ে বুঝতে পারল সরলা আর রঞ্জনের যদি বিয়ে না হতো, তাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। যদি তার শিশিরদার সঙ্গে বিয়ে না হয়, তাহলে সে কিছুতেই বাঁচবে না। জলে সাঁতার দিতে নামলেই তার প্রতাপ আর শৈবলিনীর অগাধ জলে সাঁতারের কথা যখন মনে পড়ত, তখন সে ভাবত সাঁতরে সাঁতরে তারা পালিয়ে যাবে অন্য দেশে। একদিন শিশির যখন গ্রামে এলো, তখন এই প্রস্তাবও সে করেছিল শিশিরকে। কিন্তু শিশিরদা যেন কি, প্রস্তাবটা শুনেই ধমকে দিয়ে বলেছিল, এই সব বিদ্যে হচ্ছে বুঝি তোর উপন্যাস পড়ে পড়ে? খবরদার আর উপন্যাস পড়বি নে। উপন্যাস পড়বে না তো কি পড়বে? খালি ভূগোল আর ব্যাকরণ। স্বর্ণলতা বইখানা সে 5 বার পড়েছে, কিন্তু তবু পড়তে ইচ্ছা করে। পড়তে পড়তে কত যে উদ্বেগ, কত ভয়, কি হবে এরপর। স্বর্ণলতা কি উদ্ধার পাবে শশাঙ্ক শেখরের হাত থেকে? না জোর করেই তাদের বিয়ে দেবে? হিন্দুর মেয়ের বিয়ে হয়ে গেলে তো আর কোনো উপায় নেই। সেই সঙ্গে নিজের জন্য ভাবনা হতো,
যদি মা বাবা তার বিয়ে দিয়ে দেয় কেশব ঘোষের সঙ্গে, তাহলে কি হবে? বড় মানুষ তারা, 50 বিঘা ভালো ধানের জমি আছে, সেই জমি থেকে আবার 10 বিঘা দিতে চেয়েছে তার বাবাকে, কেশব ঘোষের বাবা। বাবা কি এই লোভ ছাড়তে পারবেন? মাকে দেবে বলেছে সোনার বাউটি, নাকের নথ। এইসব কথাই হচ্ছে আজকাল। শুনে ভয় হয় অন্নপূর্ণার। কি হবে তার? শিশির তো রইল যশোরে, সব দায় যেন তারই। মনের দুঃখে সে কবিতা লিখে ফেলল একটা। এর আগেও অবশ্য কবিতা লিখেছে, তবে সে হাতির সম্পর্কে। অত বড় জন্তু হয়ে কেন থাকো মানুষের বসে? তারপর লিখেছে গরুর সম্পর্কে। বাছুর পায় না দুধ, মানুষ নির্দয় বড়, সব দুধটুকু দুয়ে নেয় ঘটি ভরে, হাম্বা হাম্বা ডাক ছেড়ে বাছুর চেঁচিয়ে মরে। কিন্তু সেই পদ্যগুলো তেমন ঠিক জুৎসই হয়নি। এবারের পদ্যটা হয়েছে খাসা। কেশবে কে সখী যেসবে শোক, শিশিরে পেতেছি সহ্যে যা হোক তা হোক। নিজে নিজেই খানিকক্ষণ আওড়ালে। বাহ, সুন্দর হয়েছে তো। ওই ভুনো কেশব কেউ কে সইবে, আমি ওকে বিয়ে করব না, করব না, করব না, করব না। এই 3 সত্যি করলাম, দেখি কে আমাকে বিয়ে দিতে পারে। ওদিকে পানপত্রের দিন ঠিক হয়ে গিয়েছে। কেশব ঘোষের বাবা জগদ্দুর্লভ ঘোষ গাড়ি ভর্তি জিনিস নিয়ে আসছে নওগাঁ থেকে। তিনি আবার নওগাঁর মস্ত বড় উকিল। নাগরি নাগরি গুড়, মান কচু গোটা 10-12, হাঁড়ি ভর্তি তিল পাটালি, এক চ্যাঙারি পান, আরও কত কি জিনিস। অন্নপূর্ণা ভারী চিন্তায় পড়ে গেল। সে ছুটে গেল তার মায়ের কাছে। বিয়ে যে দেবে তা আমার মত নিয়েছ? কি দজ্জাল মেয়ে রে বাবা, এসব কি কথা? মা গালে হাত দিলেন। তাজ্জব কথা, মেয়ের বিয়ে, আবার তাতে কিনা মেয়ের মত নিতে হবে? কালে কালে কত কি না শুনবেন। অন্নপূর্ণা বলল, কেন, সেকালে রাজার মেয়েদের বিয়ের মত নেওয়া হতো না? এই তো সেদিন পড়লে দ্রৌপদীর স্বয়ম্বর, দ্রৌপদী পষ্টাপষ্টি বললেন আমি কর্ণকে বিয়ে করব না। তোমরা যে সাবিত্রীর ব্রত করো, সেই সাবিত্রী কি করেছিলেন? নারদ মুনিকেই মুখের উপরই বললেন সত্যবান ছাড়া অন্য কাউকেই আমি বিয়ে করব না। তোমাকে বলছি, শিশির ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না, কিছুতেই না। মা বললেন, এই বিদ্যে হয়েছে তোমার, হতভাগা। শিশির জপিয়ে জপিয়ে এই করেছে তোমাকে। আছে কি তাদের? 1 কাঠা জমিও নেই। শ্বশুরবাড়ি গিয়ে খাবি কি? তোর জন্য কি ডাল চালে সিদে পাঠাতে হবে? কে তোমাদের ডাল চাল চায়? তুমি পাবে হাতের সোনার বাউটি, আর বাবা পাবেন 10 বিঘে জমি। সেই লোভেই তো বলি দিচ্ছ মেয়েকে। কি বললি? বলি দিচ্ছি? বড্ড মুখ হয়েছে না? বলি দিচ্ছি, দোষটা কি দেখলি কেশবের? একটু না হয় বয়স হয়েছে, আর একটু টেরা। কোথায় আছে ময়ূরচূড়া কার্তিক? না কুমোর বাড়ি বায়না দিয়ে গড়িয়ে আনতে হবে? আছে, তোমার চোখের সম্মুখেই আছে। শিশিরকে দেখতে পাও না? না টাকার লোভে চোখ গিয়েছে অন্ধ হয়ে? কথা শুনে এবার মা ভীষণ রেগে গেলেন। গাড়ি ভর্তি জিনিস নিয়ে পানপাত্র করতে এসেছে যারা, তাদের আমি ফিরিয়ে দেব? এটা বলতে চাস? আজ তোর পত্তর করবই করব। পুরুত ঠাকুরকে খবর পাঠিয়েছি, পাড়া শুদ্ধ নেমন্তন্ন করেছে তারা। ও মা, অনি, তোর চোখ দুটো ফুলেছে দেখছি, চোখ উঠল নাকি? তাহলেই তো চিত্তির। কাল আশীর্বাদ করবে, এরকম চোখ দেখে বলবে হয়তো মেয়ের চোখে কোনো দোষ আছে। অন্নপূর্ণাও মাকে ধমক দিয়ে বলে উঠল, মা চুপ করবে? আমার চোখ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। দরদ কত, তারা কি করবে কি বলবে তাই নিয়েই তো তোমাদের ভাবনা। আমি মরি কি বাঁচি তাতে কি যায় আসে তোমার? বাউটি তো পাবে, সেই আনন্দেই থাকো।
পাওয়াচ্ছি বাউটি, বাউটির বদলে হাতে দড়ি পড়বে দেখো। দিঘির জলে গলায় কলসি বেঁধে ডুবে মরব, আর লিখে রেখে যাব মায়ের যন্ত্রণায় ডুবে মরলাম। মা আর সহ্য করতে পারলেন না। কি দজ্জাল মেয়ে রে বাবা, এসব কি কথা? 7 জন্মে এমন দজ্জাল মেয়ে কেউ দেখেনি। এখন ভালোই ভালোই পানপত্রটা হলে হয়। পানপত্রের সমস্ত কিছু প্রস্তুত, আত্মীয় স্বজন সবাই উপস্থিত হয়েছেন। ওদিকে পুরু থাকছে, মেয়ে কোথায় গেল? মেয়েকে আনো। থালার উপর ধান, দূর্বা, দই আর সিঁদুর মাখানো একটা আকবরী মোহর, সব প্রস্তুত। এই মোহর দিয়ে দুই পক্ষের সম্মতি স্বাক্ষরিত হবে। মোহরটা ছিল লক্ষ্মীর কৌটোয়। কিন্তু মেয়ে কোথায় গেল? অন্নপূর্ণা অদৃশ্য হয়েছে, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। ঢেকিশাল, ধানের গোলার নিচে, মল্লিকদের বাড়ি, কোথাও সে নেই। তবে কি সত্যিই দিঘিতে ডুবেছে? দিঘিতে জাল ফেলা হলো, কিন্তু তাও পাওয়া গেল না। বরের বাপ ফিরে গেলেন। গাড়ি ভর্তি জিনিস গাড়ির ভেতরেই রইল। বললেন, থাক ওসব, শুভকর্মের নাম করে যা এনেছিলাম তার ফিরিয়ে নিয়ে যাব না। সবাই বললে, ছে ছে, এমন দজ্জাল মেয়ের মরে যাওয়াই ভালো। ও মেয়ের আর বিয়ে হবে না। কিন্তু মেয়ে গেল কোথায়? এইটুকু বাচ্চা সে কোথায় রইল সারা রাত? এই শীতের রাতে, অগ্রহায়ণ মাস। চাষের ছেলে শেষ রাত্রে খেজুর রস চুরি করতে গিয়ে দেখলে গাছের তলায় একটা ডুরে কাপড়। অন্নপূর্ণা নয় তো, হয়তো চুরি করতে এসেছিল খেজুর রস। অন্নপূর্ণাই বটে। অসাড় হয়ে পড়ে আছে, মরে গিয়েছে নাকি? শেষে খুনের দায়ে পড়বে এই ভেবে সে চেঁচিয়ে উঠল, মেত্তের মশাই আসুন শিগগিরই, অনুদিদি গাছতলায় পড়ে আছে। মেয়ে অজ্ঞান, ভীষণ জ্বর গায়ে, ধান দিলে ক্ষয় হয়ে যায় এমন গায়ের তাত। মা মাথা কুটতে লাগলেন। আবাগি যা বললে তাই করলে শেষে। কবিরাজ, গ্রামের মানুষ অন্নপূর্ণাকে খুব ভালোবাসত। রোগী দেখে ভয় পেয়ে গেল ডাক্তার। বাতশ্লেষ্মা বিকার, বাঁচা খুব কঠিন। শহর থেকে ডাক্তার আনতে হবে। বিড়বিড় করে খালি কি যেন বকছে অন্নপূর্ণা, যেন কোনো কবিতা আবৃত্তি করছে। কেশবে কেশকী, যে সবে সে সুখ, শিশিরে পেতেছি সহ্যে, যা হোক তা হোক। অন্নপূর্ণার বাবার ওই একটি মাত্র মেয়ে। তিনি নিঃশ্বাস ফেললেন। শিশিরের সঙ্গে বিয়ে দিলে মেয়েটা হয়তো বেঘোরে মারা যেত না। খবর পেয়ে শিশিরের বাবা যশোর থেকে এসেছেন। তিনি বললেন, মা লক্ষ্মী যদি আমার ঘরে আসেন, আমি মাথায় করে নেব। বিয়ে হবে না, ওই মেয়ের বিয়ে হবে না। শিশির, যা দেখি একবার, তোর ডাকে সাড়া দেয় কিনা দেখি। 3 দিন 3 রাত্রি একইভাবে বিছানার পাশে বসেছিল শিশির। পরীক্ষায় জেলার মধ্যে সে সেরা হয়ে পাশ হয়েছে। সোনার মেডেল পেয়েছে, 20 টাকার জলপানিও পেয়েছে। কিন্তু কাকে শোনাবে সেসব কথা? সে কেবল শুনে গেল অন্নপূর্ণা ফিসফিস করে বলছে, শিশির, শিশির। 10 বছর কেটে গেছে। 10 বছর পরের কথা। শিশির তখন যশোর কোর্টের সব থেকে বড় উকিল। যখন তখন সে অন্নপূর্ণাকে বলতো, একটা কবিতা শুনবে? শোনো তবে। কেশবে কে সবে সুখী, যে সবে সে সুখ, শিশিরে পেতেছি সহ্যে, যা হবে তা হোক। কি, কেমন কবিতাটা বলো দেখি। অন্নপূর্ণা বলতো, তোমার লজ্জা করে না আবার মুখ নেড়ে কবিতা শোনাতে? দজ্জাল মেয়ের কাছে হেরে গেল তো সবাই। পালিয়ে এলে যশোরে, কিন্তু হার মানলে কি ওই দজ্জাল মেয়ে? না গো না, পালাইনি। পরীক্ষা এলো যে, তাই আসতে হয়েছিল। তখন কি জানতাম রায় উন্মাদিনী প্রেমের বলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। দজ্জাল মেয়ের দজ্জালির কাছে স্বয়ং বিধাতা পুরুষকেও হার মানতে হয়।
কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিনই বিধাতা নিয়ে। এখন দেখছি বিয়েটা বিধাতার হাত থেকে কেড়ে নিয়েছে এক দজ্জাল গায়ের মেয়ে। আপনারা শুনলেন সরলাবালা সরকারের লেখা ছোট গল্প একটি পাড়া গাঁয়ের মেয়ের প্রেম কাহিনী। আগামী সপ্তাহে আবার আপনাদের নতুন একটি ছোট গল্প উপহার দেওয়ার চেষ্টা করব। নমস্কার।